আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা সলভ করব দিনাজপুর বোর্ড 2021-22। তো চলো কথা না বাড়ায় আমরা সলভ করা শুরু করি। তো প্রথমেই বলে নিই, যেহেতু টেস্ট পেপার আমরা সলভ করতেছি, তো আমি ধারণা করে নিব তোমাদের এই তোমার যেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব সেই কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের যে বেসিক যে আইডিয়া থাকা দরকার সেটা তোমাদের আছে। তো আমি ফার্স্টে একটু সময় নিয়ে এক্সপ্লেইন করব, তারপর হচ্ছে আমরা কোন ম্যাথটা কীভাবে হচ্ছে এটা আমরা দেখে নিব। ওকে, তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো আমরা এখন সলভ করব দিনাজপুর বোর্ড 2022 সালের। তো প্রথমে হচ্ছে আমরা তোমার আর্থিক বিবরণী থেকে যেহেতু দুইটা কোয়েশ্চেন মাস্ট আসে, তো আর্থিক বিবরণীটা প্রথমে সলভ করব। ওকে, আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা থেকে। তো এখানে তোমার তিনটা কোয়েশ্চেন আছে। প্রথমে বলছে যে অনাদায় পাওনা সঞ্চিতি আর্বিট্রেজ আছে, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয়ের পরিমাণ 31শে ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খুবই ছোট ছোট ম্যাথ কিন্তু, ঠিক আছে, মানে বিশদায় বিবরণীর থেকেই ছোট ছোট পার্টগুলো দিয়ে দিছে। আর হচ্ছে বিশদ মোট মুনাফার পরিমাণ, দেখো মোট মুনাফা দিয়ে দিছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে নর্মালি যে মোট মুনাফাটা বের হয় ওটা কিন্তু একটা অ্যামাউন্টের হতে পারে, কিন্তু কোশ্চেনে যেহেতু মোট মুনাফার পরিমাণ দেওয়া আছে, তো এই অ্যামাউন্টটা ধরে হচ্ছে তোমার ম্যাথটা করতে হবে। ওকে, বিশদায় বিবরণী প্রস্তুত করো। তো এই ছিল হচ্ছে তোমার কোশ্চেন। আর সর্বপ্রথম তোমার যে কাজটা করতে হবে, তুমি যখন বক্সের অঙ্কগুলো সলভ করবা তখন কোনটা কোন খাতে পড়ে এটা তোমার সলভ করে ফেলতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার আর্থিক বিবরণী কিন্তু তিনটা সেগমেন্ট থাকে। আমি প্রত্যেকটা বোর্ড সলভ করার সময় শুরুতে আমি এই কথাটা বলে নিই যাতে তোমাদের বেসিক আইডিয়া থাকে। সেটা হচ্ছে তোমার বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, বিশদ আয় বিবরণী বা আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। তো এই তিনটা মূলত তোমার বই প্রস্তুত করতে হয়। এখন আমরা যে কাজটা করব, প্রত্যেকটা সেগমেন্ট, যেমন বিশদ আয় বিবরণীতে কি হয়, প্রথমে আমরা নিট বিক্রয় বের করি, নিট বিক্রয় থেকে তোমার বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই, ঠিক আছে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি থাকে, আমার মোট মুনাফা। মোট মুনাফার সাথে পরিচালন আয় যোগ করি এবং পরিচালন ব্যয় বাদ দিই, থাকে পরিচালন মুনাফা। এবং পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করি এবং অপরিচালন ব্যয়টা বাদ দিই, যেটা থাকে সেটা হচ্ছে নিট মুনাফা। তো এখানে কয়টা সেক্টর থাকলো, কয়টা সেগমেন্ট থাকলো, প্রথমে হচ্ছে নিট বিক্রয়, তারপর হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়, তারপর হচ্ছে মোট মুনাফা, তারপরে পরিচালন মুনাফা, তারপর হচ্ছে নিট মুনাফা। তো এই কয়টা জিনিস আমরা বের করি বিশদ আয় বিবরণীতে, ঠিক আছে। আর মালিকানা সত্ত্ব বিবরণী তো খুবই ইজি, তোমার মূলধনের সাথে তোমার সঞ্চিতির যোগ হয়, নিট লাভ হলে যোগ হয়, নিট ক্ষতি হলে বিয়োগ হয়, ঠিক আছে, এবং উত্তোলনটা বাদ যায়। এটা হচ্ছে মূলধনের তোমার ক্যাটাগরি। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করি। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে তোমার বক্সের মধ্যে যে এন্ট্রিগুলো আছে, এন্ট্রিগুলো কোন কোন খাতে পড়তেছে সেটা আমরা ভাগ করে ফেলবো। যেমন সুদ খরচ, সুদ খরচ এখানে যেহেতু খরচ বলা আছে তার মানে এটা পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে। ওকে, মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে পড়বে, এখানে মশা দিব। আসবাবপত্র কি, এটা হচ্ছে তোমার সম্পদ। কি সম্পদ, সম্পদ দুই প্রকার, স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ। এটা যেহেতু স্থায়ী সম্পদ তাই স্থায়ী স্থায়ী সম্পদ, বা তোমরা যেভাবে লিখতে পারো, দীর্ঘমেয়াদী সম্পদ দিলে দ আর সদ লিখতে পারো। ওকে, এটা যেহেতু মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য কিসের মধ্যে পড়তেছে ভাইয়া, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য পড়তেছে বিক্রিত পণ্যের
ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে। ক্রয় ও বিক্রয়, ক্রয় হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে, আর বিক্রয় হচ্ছে তোমার নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে। কিসের মধ্যে? নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে। ফেরত, এটা ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল রাখবা, ক্রয় যেহেতু ডেবিট তাই ক্রয় ফেরত হবে ক্রেডিট, বিক্রয় যেহেতু ক্রেডিট বিক্রয় ফেরত হবে ডেবিট। তাহলে ডেবিট পাশে যে অ্যামাউন্টটা আছে এটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিট পাশে যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে ক্রয় ফেরত। ওকে, তো এটা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় আর নিট বিক্রয়, এটা সেম জিনিস। আচ্ছা, এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, পরিচালন ব্যয়। ডেলিভারি খরচ, ডেলিভারি খরচ, তো ডেলিভারি খরচ কি তোমার, এটা যেহেতু ডেলিভারি অর্থাৎ পরিবহন খরচ বা পরিবহন ব্যয়, এটা মনে হয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে, বিক্রিত পণ্যের ব্যয়। তেমনি মজুরি, মজুরি কি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। অফিস খরচ, অফিস খরচ কি তোমার পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। আর হাতে নগদ হচ্ছে তোমার চলতি সম্পদ, চলতি সম্পদ। তো এইখানে যেহেতু আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করতেছি, হ্যাঁ প্রাথমিকভাবে কোশ্চেনটা অ্যানালাইসিসে তোমার হয়তো বা কিছু টাইম স্পেন্ড হবে, কিন্তু আলটিমেটলি যখন অঙ্কটা ধরবা তখন দেখবা পানির মতো, তোমাকে আর তাকানো লাগতেছে না। নর্মালি আমরা কি করি, নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করি, নিট বিক্রয় খুঁজো কই আছে, খুঁজলাম, খুঁজে আবার হারাই ফেলি, দেখা যায় যে মানে ঠিকঠাক মতো আমরা সমন্বয়ের এন্ট্রিগুলো আর বক্সের এন্ট্রিগুলো ঠিকঠাক মতো লিপিবদ্ধ করতে পারি না। তো সেমভাবে এখানে যে সমন্বয়ের এন্ট্রিগুলো আছে কোনটা কোন কোন জায়গায় যাচ্ছে এটা আমরা লিখে ফেলবো। যেমন হিসাবকাল শেষে মজুত পণ্য, আচ্ছা এখানে যেহেতু হিসাবকাল শেষে কথাটা উল্লেখ আছে তার মানে এটা কি সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য কয় জায়গায় যায়, দুইটা বইতে যায়, একটা হচ্ছে তোমার বিশদায় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা বিশদায় বিবরণীতে ভাইয়া কোথায় যায়, বিক্রিত পণ্যের ব্যয়ে যায়। তাহলে এটা 1 নাম্বার এখানে লিখলাম, আমি একটা ডেমো দিচ্ছি, বিক্রিত পণ্যের ব্যয়ে যায়। আর সমাপনী মজুত পণ্য কি, চলতি সম্পদ, চলতি সম্পদ। তো এইভাবে প্রত্যেকটা যে সমন্বয় আছে ধরে ধরে তুমি ক্যাটাগরাইজ করে ফেলবা যে কোন দুইটা বইয়ে ইম্প্যাক্ট ফেলতেছে। ওকে, তো পণ্য ধারে বিক্রয় হচ্ছে কিন্তু হিসাবভুক্ত হয়নি 5,000 টাকা। আচ্ছা পণ্য ধারে বিক্রয় তার মানে কি বিক্রয়ের সাথে এখানে বিক্রয়ের একটা সমন্বয় আছে, এখানে বিক্রয়, এখানে স্টার্ট দিয়ে দিবা, যখন স্টার্ট দিবা বুঝবা এই বিক্রয়ের একটা সমন্বয়ের এন্ট্রি আছে। ওকে, তো যখন তুমি নিট বিক্রয়টা বের করবা তখন বুঝবা যে বিক্রয়ের একটা সমন্বয়ের এন্ট্রি আছে। আচ্ছা তারপরে কি আছে, আচ্ছা পণ্য ধারে বিক্রয় হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি, তার মানে কি অলিখিত বিক্রয়, এটা প্রাপ্য হিসাবের সাথে যোগ হয়। ওকে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা উন্নীত করা হবে, তার মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে, এখানে স্টার হবে, তার মানে অনাদায়ী পাওনা সঞ্চিতির সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে। এবং আসবাবপত্রের উপর 5% অবচয় ধরতে হবে, এটা খুবই ইজি অঙ্ক। এই যে আসবাবপত্র কোথায়, এখানে স্টার্ট দিয়ে দাও। ওকে, তাহলে আমার কোশ্চেনের পোস্টমর্টেম করা শেষ। তো কোশ্চেনে যেহেতু পোস্টমর্টেম করা শেষ এখন আমরা অ্যান্সারে মুভ করব। চলো, তো প্রথম কোশ্চেনটা কি, আবি ট্রেডার্সের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো চলো পরিমাণ নির্ণয় করি। ওকে, তো নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করি। দেখো বিক্রয় কত আছে, বিক্রয় আছে 1,50,000 টাকা, 1,50,000 টাকা। এখানে আবার নিট বিক্রয় কোনটা আছে, এই যে ফেরত সমূহ আছে, ফেরত যাবে 4,000 টাকা বাদ যাবে। এবং নিট বিক্রয়ের সাথে যেহেতু স্টার আছে তার মানে আরেকটা এন্ট্রি আছে, এটা হচ্ছে অলিখিত বিক্রয়, 5,000 টাকা যোগ হবে। তো চলো দেখে নিই কী আছে। এই যে দেখো, এই যে বিক্রয়, বিক্রয় কত, 1,50,000 টাকা, 1,50,000 টাকা। এর সাথে দেখো অলিখিত বিক্রয়টা যোগ করছে 5,000 টাকা, যোগ করছে টোটাল 1,55,000 টাকা। এবং এর সাথে কি ফেরত বাদ দিছে, বিক্রয় ফেরত বাদ দিছে কত হাজার টাকা, 4,000 টাকা। টোটাল কত টাকা থাকতেছে, 1,51,000 টাকা। আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝেছো। ওকে, তো নেক্সট কোশ্চেন কি ছিল, যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো কিভাবে ব্যয় নির্ণয় করবা, তো এখানে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কই আছে, খুঁজো খুঁজো, হ্যাঁ এই যে মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সম্পন্ন মজুত পণ্য। তো এই যে প্রারম্ভিক মজুত পণ্য লিখলা, ক্রয় আছে, ক্রয়ের এখানে যে ক্রয় আছে, আচ্ছা তো ক্রয় আছে, বিক্রিত পণ্যের ব্যয়, এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে, অর্থাৎ ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ যাবে। ঠিক আছে, এই যে ক্রয় 70,000, ক্রয় ফেরত 2,000 বাদ যাবে। ওকে,
তারপরে ডেলিভারি খরচ যোগ হবে, মজুরি খরচ যোগ হবে, তো এগুলো হচ্ছে সব বিক্রিত পণ্যের ব্যয়। তারপরে মজুদ পণ্যটা বাদ যাবে। তো চলো অ্যান্সারে যাই, দেখি কি করা হয়েছে। এই যে দেখো, এই যে তোমার 31শে ডিসেম্বর 2021 তারিখের সমাপ্ত বছরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তো মজুদ পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, দেখো 20,000 টাকা দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমার এই যে ক্রয় আনছে, ক্রয় থেকে ফেরত বাদ দিছে, ঠিক আছে। মজুরি আনছে, সমাপনী মজুদ পণ্য বাদ দিছে। আচ্ছা, তো এখানে আমার একটু ভ্যা মিস্টেক হয়েছিল, তার জন্য আমি সরি। এটা হচ্ছে এখানে যে ডেলিভারি খরচটা ছিল এটা বিক্রিত পণ্যের ব্যয় না, এটা ওরা পরিচালন ব্যয় হিসাবে ধরছে। ওকে, পরিচালন ব্যয়, ঠিক আছে। ডেলিভারি খরচটা পরিচালন ব্যয়। আচ্ছা, তো এখানে কয়টা এন্ট্রি আসলো? তোমার মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ হলো, ক্রয় ফেরত বাদ গেল, মজুরি যোগ হলো, সম্পূর্ণ মজুদ পণ্য বাদ গেল। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণ কত ভাইয়া? তোমার টোটাল 81,000 টাকা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো এখন আমরা হচ্ছে বিশদ বিবরণী, ওখানে দেখো মোট মুনাফা দেওয়া ছিল। তার মানে কি, মোট মুনাফার পরের থেকে যে এন্ট্রিগুলো আসবে ওগুলো আমরা এখানে যোগ করব। ওকে, যোগ বা বিয়োগ করব। মোট মুনাফার সাথে যেহেতু পরিচালন আয় ছিল না, তো পরিচালন আয় এখানে আসবে না, এখানে জাস্ট পরিচালন ব্যয়টা বাদ যাবে। তো পরিচালন ব্যয়ের মধ্যে কোন কোন এন্ট্রি আছে? অফিস খরচ আছে, ডেলিভারি খরচ আছে, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আছে, ঠিক আছে। নতুন অনাদায় পাওনা সঞ্চিতির সাথে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি তোমার বাদ যাবে। এই যে এখানে দেখো, কোশ্চেনটা ভালো মতো দেখো, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কোনটা ছিল? এই যে অনাদায় পাওনা সঞ্চিতি 5,000 টাকা উন্নীত করতে হবে, তাহলে এটা তোমার যোগ হয়েছে। এবং পুরাতন যে অনাদায় পাওনা সঞ্চিতি আছে এটার সাথে পুরাতনটা বাদ চলে যাবে। ওকে, তাহলে এটা বাদ চলে গেছে, দেখো এই যে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতিটা বাদ পড়ে গেছে। আর আসবাবপত্রের অবচয় 85,000 ছিল, এটার 5% কত ওইভাবে হিসাব করে বসায় দিছে। ওকে, তাহলে তোমার টোটাল আসতেছে কত পরিচালন মুনাফা? আমার পরিচালন মুনাফা আসতেছে 43,750 টাকা। আর দেখো এখানে অপরিচালন ব্যয়ও আছে, কিন্তু অপরিচালন ব্যয়টা কি? সুদ খরচ। সুদ খরচ এটা কি? অপরিচালন ব্যয়। তাহলে এটা হবে অপরিচালন ব্যয়। ওকে, এটা হচ্ছে অপরিচালন ব্যয়। সুদ খরচ কোথায়? এই যে সুদ খরচ, অপরিচালন ব্যয় হবে অপব। আচ্ছা, অপরিচালন ব্যয় হবে সুদ খরচ। ওকে, তো এই ছিল মোটামুটি তোমার বিশদ বিবরণী। তো ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল, খুবই ছোট ম্যাথ ছিল। তো চলো আমরা পরের ম্যাথে শিফট করি। আচ্ছা, তো এইটাও দেখো অনেক ছোট ম্যাথ। বাহ, দিনাজপুর বোর্ডে তো অনেক ইজি ইজি কোয়েশ্চেন আসে। আচ্ছা, তো এখানে দেখো মজুদ পণ্য আছে, ক্রয় বিক্রয় আছে, খুবই ছোট ছোট জিনিস আছে। তো এখানেও তোমরা সেম ক্যাটাগরি করে ফেলবা। মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় ও বিক্রয়। ক্রয় হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আর বিক্রয় হচ্ছে তোমার নিট বিক্রয়ের মধ্যে। ওকে, আর ফেরত হচ্ছে তোমার ক্রয় ফেরত আর বিক্রয় ফেরত, যেহেতু বোথ আছে তাই এটাও সেম। বিক্রিত পণ্যের ব্যয় আর তোমার নিট বিক্রয়। মজুরিটা তোমার কি ভাইয়া? মজুরিটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, ক্রয় পরিবহন কি? বিক্রিত পণ্যের ব্যয়। উত্তোলন ও মূলধন, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, দিবা মালিকানা সত্ত্ব। প্রশাসনিক ও বিক্রয় খরচ পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, ঠিক আছে। আর 10% বিনিয়োগ, এটা হচ্ছে তোমার সম্পদের ঘরে যাবে। সম্পদ, এটা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে। আচ্ছা, সম্পন্ন মজুদ পণ্য 70,000 টাকা, বাজার মূল্য 60,000 টাকা। ওকে, তো সমাপনী মজুদ পণ্য তোমার দুইটা জায়গায় যায়, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যায়, আর হচ্ছে তোমার চলতি সম্পদ হিসেবে অ্যাড হয়। তো এইভাবে তোমার প্রত্যেকটা সমন্বয় তোমার ক্যাটাগরি করা হবে। বছর শেষে বিক্রয়কৃত 8,000 টাকার পণ্য ক্রেতাকে সরবরাহ করা হয়নি, যা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। তার মানে সমাপনী মজুদ থেকে এটা বাদ যাবে, ঠিক আছে। আর উক্ত পণ্যের ক্রয় মূল্য 6,000 টাকা এবং বাজার মূল্য এত টাকা। ওকে, মালিক কর্তৃক প্রদত্ত 5,000 টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওকে, মজুরি অপ্রদত্ত রয়েছে। তাহলে মজুরি
এখানে স্টার্ট দাও, তার মানে মজুরি এখানে একটা সমন্বয়ের এন্ট্রি আছে, ঠিক আছে। তো এখানে বলছে ক্রয় মূল্য পণ্যের ক্রয় মূল্য ৬,০০০ টাকা এবং বাজার মূল্য ৫,১০০ টাকা। তাহলে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা ধরতে হবে, ঠিক আছে। তো এগুলা আমরা সমন্বয় করব। তো চলো কোশ্চেনটা দেখে আসি। সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্যের পরিমাণ নির্ণয় করতে বলছে। প্রকৃত মূল্যের অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু কত, আর ২০২১ সালের সমাপ্ত বছরের বিশদায় বিবরণের মাধ্যমে মোট লাভের পরিমাণ নির্ণয় করতে বলছে। তারপর হচ্ছে একটা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা ম্যাথ সলভ করি। আচ্ছা, তো দেখো প্রথমে বলছে যে সমাপনী মজুদ পণ্যের প্রকৃত মূল্য নির্ণয় করো। তো দেখো সমন্বয় একটা এন্ট্রি ছিল যে ক্রয় মূল্য আর বাজার মূল্য, ঠিক আছে। তো এখানে বাজার মূল্যটা আমার আসবে, বাজার মূল্য কত তোমার ৬০,০০০ টাকা। কেন, এখানে একটা নীতি আছে যে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা আমরা ইনক্লুড করব, ঠিক আছে। তো এখানে বাজার মূল্য যেহেতু ৬০,০০০ টাকা, এটা কম, এটা আমরা পিক করব। তাহলে এটা দেখো আমরা পিক করছি। তারপরে কোনটা বাদ দেবো, অসরবরাহকৃত পণ্যের বাজার মূল্য। দেখো এখানে কিছু সরবরাহ করা হয়নি, এই যে ৮,০০০ টাকার পণ্য ক্রেতাকে সরবরাহ করা হয়নি, যে সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে। এটার মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত আছে তাই এটাকে বাদ দিয়ে দেখাতে হবে। ওকে, তো এই যে অসরবরাহকৃত পণ্যের বাজার মূল্যটা আমি বাদ দিয়ে দেখালাম, যেটা বের হবে সেটা হচ্ছে প্রকৃত সমাপনী মজুদ পণ্যের মূল্য। ওকে, এই যে দেখো এখানে দেখো এই যে সহায়ক তথ্য রক্ষণশীলতার নীতি অনুযায়ী, এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। রক্ষণশীলতার নীতি অনুযায়ী, আর এই যে নীতি যে চ্যাপ্টারটা এটা একটু তোমরা ভালো মতো পড়বা, হিসাব বিজ্ঞানের নীতিমালা, সম্ভবত চ্যাপ্টার 5, আমার ঠিক খেয়াল নেই। তো হিসাব বিজ্ঞানের নীতিমালায় চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়বা, এখানে কিছু নীতি সমূহ আছে, এই নীতিগুলা তোমার কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে দেখো বলা আছে যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটা কম সেই মূল্যে আমরা মূল্যায়ন করব। ওকে, আর এখানে বলছে যে অসরবরাহকৃত পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য থেকে বেশি, তাই সমাপনী মজুদ পণ্য যাতে আমরা কম দেখাতে পারি এজন্য তোমার অসরবরাহকৃত যে মূল্যটা সেটা আমরা ক্রয় মূল্য থেকে বাদ দিছি। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে এটা এই পার্টটুকু। আচ্ছা, তো এখন হচ্ছে বলা আছে যে বিশদায় বিবরণী প্রস্তুত করো। তো এখানে তোমার বিক্রয় ছিল, ঠিক আছে। নিট বিক্রয় প্রথমে বের করব, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করব, তারপর হচ্ছে তোমার মোট মুনাফা বের করব। ওকে, তাহলে দেখো নিট বিক্রয় কই কই আছে, এই যে নিট বিক্রয় থেকে ফেরত বাদ যাবে, আর নিট বিক্রয় আছে আর নিট বিক্রয় কিন্তু নাই, তার মানে নিট বিক্রয়ের কাজ শেষ। এই দেখো এই যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিছে, নিট বিক্রয় বের হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখানে একটা জিনিস করছে সেটা হচ্ছে ওই যে সমন্বয়ের এন্ট্রি ছিল মূলধন, মূলধন ৫,০০০ টাকা তোমার বাদ দিছে, বাদ দিয়ে নিট বিক্রয়টা বের করছে। তার কারণ কি, এই যে মালিক কর্তৃক প্রদত্ত ৫,০০০ টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই যে বিক্রয়ের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত আছে তাই বিক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে, কারণ মালিক কর্তৃক যে টাকাটা প্রদত্ত হয়েছে ওটা তো সেলসের মধ্যে পড়ে না, তাই না, ওটা তো মালিকের নিজস্ব টাকা। তো এটা বিক্রয় থেকে তোমার বাদ দিয়ে দেখাতে হবে, এটা নিট বিক্রয়ের একটা এন্ট্রি। ওকে, তো এটা বাদ দিয়ে আমরা নিট বিক্রয় বের করলাম। নিট বিক্রয় বের করার পর আমরা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় বের করব। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। তো এখানে দেখো তোমার প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে, ৭৫,০০০ টাকা, এটার সাথে ক্রয় যোগ করলাম, ক্রয় ফেরত বাদ দিলাম, নিট ক্রয় বের হলো ১,৪০,০০০ টাকা। এবং মজুরির সাথে কিন্তু তোমার বকেয়া মজুরি আছে, ঠিক আছে। এই যে দেখো মজুরি, এই যে অপ্রদত্ত রয়েছে যে ৩,০০০ টাকা, এই যে ৩,০০০ টাকা অপ্রদত্ত রয়েছে এটা কিন্তু তোমার বকেয়া মজুরি, এই যে দেখো স্টার্ট দেওয়া, তার মানে মজুরির এন্ট্রি আছে, এই মজুরির এন্ট্রিটায় তোমার এখানে যোগ হয়েছে, মজুরি যোগ বকেয়া মজুরি, এই যে ৩,০০০ টাকা দেখো যোগ হয়েছে ৩,০০০ টাকা, ঠিক আছে। তো বকেয়া মজুরি যোগ হলো এবং ক্রয় পরিবহন যোগ হয়েছে, এটাও ক্রয় পরিবহনও কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তারপরে সমাপনী মজুদ পণ্য ক থেকে যেটা পাইছি ওটা বাদ দিব, বাদ দিলে আমার টোটাল মোট মুনাফা কত আসতেছে তোমার ১,০১,০০০ টাকা, এটা হচ্ছে তোমার মোট মুনাফা।
ওকে, তো মোট মুনাফা বের হলো। তারপর হচ্ছে আমরা আমাদের কোশ্চেনে কি ছিল, মালিকানা সত্ত্ব বিবরণী। এটা খুবই ইজি। তোমার মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে এমনি তো বেশি উপাদান থাকে না, বা তোমার মূলধন থাকে, নিট লাভ যোগ হয়, তারপর হচ্ছে নিট ক্ষতি বাদ হয়, সাধারণ সঞ্চিতির যোগ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার উত্তোলন বাদ যায়, সেটা পণ্য উত্তোলন হতে পারে, নগদ উত্তোলন হতে পারে। ওকে, এই যে দেখো মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়েছে। অতিরিক্ত মূলধন কেন যোগ হয়েছে, ওই যে বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত যেটা ছিল ওটা তো অ্যাকচুয়ালি এই যে মালিক কর্তৃক প্রদত্ত 5,000 টাকা, এটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। যেহেতু বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বিক্রয় থেকে বাদ দিছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোথায় যাবে, মূলধনের সাথে যোগ হবে, যেহেতু মালিক কর্তৃক প্রদত্ত। তাই এই 5,000 টাকাটা তোমার যোগ হয়েছে। ওকে, এই 5,000 টাকাটা যোগ হয়েছে মূলধনের সাথে, তো টোটাল মূলধন 2,55,000 টাকা। এটার সাথে নিট মুনাফা যোগ হয়েছে। নিট মুনাফা যেহেতু কোশ্চেনে দেওয়া ছিল ওইটা দেওয়া হয়েছে, এবং এর থেকে তোমার উত্তোলনটা বাদ গেছে। উত্তোলন কত টাকা, তোমার 15,000 টাকা। তো তোমার টোটাল মালিকানা সত্ত্ব কত আসতেছে ভাইয়া, টোটাল মালিকানা সত্ত্ব আসতেছে 2,64,000 টাকা। ম্যাথটা কিন্তু খুবই ইজি এবং খুবই ছোট একটা ম্যাথ, এরকম অঙ্ক দিলে মজাই মজা। আচ্ছা, তো আমাদের হচ্ছে তোমার আর্থিক বিবরণীর পাঠ শেষ। এখন হচ্ছে আমরা হচ্ছে তোমার লেনদেন, জাবেদা, খতিয়ান এই চ্যাপ্টার থেকে তোমরা পড়বো, সলভ করব। আচ্ছা, তো দেখো প্রথমে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই। 3 নম্বর কোশ্চেনে কি বলা আছে, যে জনাব খোকন 1 জানুয়ারি তারিখে 1 জানুয়ারি অর্থাৎ এখানে তোমার প্রাথমিক মূলধন আছে 40,000 টাকা, 10,000 টাকার খুচরা যন্ত্রাংশ নিয়ে একটি মোবাইল সার্ভিসিং সেন্টার আরম্ভ করেন। এবং এখানে নিচের লেনদেনগুলো আছে। জানুয়ারি 2 তারিখে কি বলা আছে, যে ভাড়া বাবদ নগদ 4,000 টাকা প্রদান করেন। ওকে, একটা মেশিন ক্রয় করে যার মধ্যে 20,000 টাকা নগদ প্রদান করে, এবং বাকি যে টাকা এটা প্রদেয় নোটে স্বীকৃতি দেন, তার মানে বাকি টাকাটা বাকি রাখে আর কি, ঠিক আছে। তারপর তিনি 1 বছরের বিমা প্রিমিয়াম বাবদ নগদ 2,400 টাকা প্রদান করেন। ওকে, তারপরে বিজ্ঞাপন প্রদান করেন যা এখনো পরিশোধ করা হয়নি, ঠিক আছে, যা এখনো পরিশোধ করা হয়নি, তার মানে বকেয়া রয়েছে। বিজ্ঞাপনটা কি আছে, বকেয়া রয়েছে। মোবাইল সেবা বাবদ এই মাসে 24,000 টাকা পাওয়া গেল। আচ্ছা, তার মানে টাকা আসছে। তো এখানে চলো দেখি কোশ্চেন কি কি বলা আছে। প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তারপর হচ্ছে জানুয়ারি 2, 10, 15, 18 লেনদেন সমূহ আধুনিক পদ্ধতিতে, দেখো 2 পদ্ধতি আছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ, আর আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ। সনাতন পদ্ধতিতে কিভাবে করতে হয়, ওই যে তোমার ব্যাখ্যা ট্যাখ্যা লিখতে হয়। আধুনিক পদ্ধতিতে কি হয়, তোমার ডেবিট ক্রেডিট করে তোমার ছক দেখাতে হয়। আর জানুয়ারি 1, 2, 10, 31 তারিখে লেনদেন সমন্বয়ে ছক আকারে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব দেখাও। তার মানে ওই যে বক্সটা A=L+OI, ঠিক আছে, হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলা হয়েছে। তো চলো আমরা সলভ করি। তো ক নম্বরে বলা হয়েছে প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে প্রারম্ভিক সম্পদ কত, 40,000, 10,000 টাকা। তাহলে দেখো এই যে প্রারম্ভিক সম্পদ নগদ 40,000 এবং খুচরা যন্ত্রাংশ 10,000, তাহলে মোট প্রারম্ভিক সম্পদ কত, 50,000 টাকা। এটা হচ্ছে তোমার প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ। ওকে, তো প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ আমরা নির্ণয় করলাম। এখন খ নম্বরে তোমার কি বলা হয়েছিল, যে আধুনিক পদ্ধতিতে হিসাবের তোমার শ্রেণীবিভাগ দাও। তো আধুনিক পদ্ধতিতে দেখো হিসাবের শ্রেণীবিভাগ দেওয়া হয়েছে। তো চলো আমরা এখানে 3টা ঘর হবে, তারিখ হবে, সংশ্লিষ্ট হিসাব হবে, আর হিসাবের শ্রেণী অর্থাৎ যেটা যে হিসাবে পড়ে। তো এখানে তুমি চাইলে ডেবিট ক্রেডিট লিখতে পারো, যে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এবার ডেবিট ক্রেডিট লিখতে পারো, ইটস আপ টু ইউ। হ্যাঁ, লিখলে সুবিধা, না লিখলেও কোনো প্যারা নাই, ঝামেলা নেই। তো চলো 2 তারিখের লেনদেন কি আছে দেখি। আচ্ছা, তো 2 তারিখের লেনদেনে বলা আছে যে দোকান ভাড়া বাবদ নগদ 4,000 টাকা প্রদান করেন। তার মানে কি তোমার, আমি আগে হিসাবের শ্রেণী বিভাগটা দেখাই। আমি প্রত্যেকটা টেস্ট পেপার সলভিং ক্লাসে এটা দেখাই। সেটা হচ্ছে ব্যয় আর সম্পদ, ব্যয় আর সম্পদ এই দুইটা জিনিস অলওয়েজ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। ওকে, আর আয়, দায় ও মালিকানা সত্ত্ব, মশ লিখলাম, হ্যাঁ পুরোটা লিখলাম না, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে ডেবিট হবে। ওকে, তো এই কয়টা জিনিস একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে ভাড়া বাবদ, ভাড়া যেহেতু একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে, তার মানে ভাড়া খরচ হিসাব ডেবিট। আর নগদ যেহেতু চলে গেছে, সম্পদ চলে গেছে, তার মানে এই যে
সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, এজন্য ভাড়া হিসাব ডেবিট, ভাড়া খরচ হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ওকে, তো চলো দেখে নিই। এই যে দেখো ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে ভাড়া একটা ব্যয়, হিসাবের শ্রেণী ব্যয়, আর নগদ কি সম্পদ, চলতি সম্পদ, ঠিক আছে, তাই ক্রেডিট হয়েছে। আচ্ছা, তো এখন আমরা তোমার 10 তারিখের লেনদেনটা দেখব। তো 10 তারিখের লেনদেনে কি বলা আছে যে জনাব খোকন একটি মেশিন ক্রয় করে, যার মধ্যে 20,000 টাকা নগদ প্রদান করে এবং অবশিষ্ট টাকার জন্য প্রদেয় নোটের স্বীকৃতি দেন। তার মানে আগে আমরা দেখব কি হয়েছে, মেশিন ক্রয় হয়েছে, তার মানে কি মেশিনটা ইন হয়েছে, মেশিন একটা সম্পদ, মেশিন হিসাব ডেবিট হবে। ওকে, তো মেশিন ক্রয় করে, এর মধ্যে নগদ প্রদান করে, তার মানে নগদ 20,000 টাকা চলে গেছে, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর বাকিটুকু কত, প্রদেয় নোটের স্বীকৃতি দেন, তার মানে প্রদেয় নোট বাকিটুকু, ঠিক আছে। 20,000 থেকে 50 থেকে 20,000 বাদ দিলে কত থাকে, 30,000 টাকা, বাকি 30,000 টাকা ক্রেডিট। তা দেখো এই যে যন্ত্রপাতি হিসাব তোমার সম্পদ ডেবিট, নগদান হিসাব এটা হচ্ছে তোমার ডেবিট, নগদান হিসাব যেহেতু মাইনাস হয়েছে 20,000 টাকা এটা ক্রেডিট হবে, আর প্রদেয় নোট হিসাব বাকি 30,000 টাকা ক্রেডিট হবে। ওকে, তো এটা তোমরা চাইলে ডেবিট ক্রেডিট দিয়ে তোমার ওই যে অ্যামাউন্ট যেটা আছে ওটা লিখে দিতে পারো, আরও সুন্দর দেখাবে বা কনক্রিট দেখাবে। তাহলে তোমার যন্ত্রপাতি হিসাব এটাও সম্পদ, তারপর হচ্ছে তোমার নগদান হিসাব এটাও সম্পদ, আর হচ্ছে প্রদেয় নোট হিসাব এটা হচ্ছে তোমার দায়। আমি বলছিলাম যে দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, এই জন্য দেখো দায় বৃদ্ধি পাইছে, ক্রেডিট হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা 15 তারিখের লেনদেনে যাই। 15 তারিখে কি বলা আছে যে 1 বছরের বিমা প্রিমিয়াম বাবদ নগদ 2,400 টাকা প্রদান করে। আচ্ছা, 1 বছরের বিমা প্রিমিয়াম বাবদ নগদ টাকা প্রদান করেন, তার মানে এটা অগ্রিম দিচ্ছে, ঠিক আছে। আমরা জানি অগ্রিম খরচ সম্পদ হয়, অগ্রিম খরচ কি হয় ভাইয়া, সম্পদ হয়, আর আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, এই জিনিসটা মনে রাখবা। অগ্রিম খরচ সম্পদ আর অগ্রিম আয় দায় হয়, তেমনিভাবে ঠিক আছে বকেয়া আয় সম্পদ আর বকেয়া খরচ দায়, ঠিক তার উল্টাটা রিভার্স, অগ্রিমের উল্টা হচ্ছে বকেয়া হবে। ওকে, তাহলে এখানে দেখো 1 বছর প্রিমিয়াম বদল এত টাকা প্রদান করেন, তার মানে অগ্রিম বিমা প্রিমিয়াম ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ওকে, তো চলো দেখি অ্যান্সারে কি বলা আছে। আচ্ছা, অ্যান্সারে বলা আছে সেম জিনিস, অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, দুইটাই কিন্তু তোমার সম্পদ, ঠিক আছে, দুইটাই চলতি সম্পদ, ডেবিট এটা ক্রেডিট, দুইটাই সম্পদ। আচ্ছা, তো 18 নম্বর কি বলা আছে, পত্রিকায় বিজ্ঞাপন প্রদান যে এখনো পরিশোধ হয়নি, তার মানে কি বিজ্ঞাপন একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট হয়েছে, আর যেহেতু তোমার প্রদান করা হয়নি তার মানে এটা দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য প্রদেয় বিজ্ঞাপন হিসাব ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট। তো আশা করি তোমরা খ নাম্বারের যে কোশ্চেনটা ছিল এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবটা দেখব, একদম 1 তারিখ থেকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখব। তো এখানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্বের আলাদা সেগমেন্ট দিছে, বাট তুমি চাইলে মালিকানা সত্ত্বের পাশে হচ্ছে তুমি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এতটুক দিয়ে এত ঘর দরকার নেই, মালিকানা সত্ত্বের একটাই ঘর থাকবে, ঠিক আছে, এগুলো ক্যাটাগরি করে দেওয়ার দরকার নেই। ওকে, তো এটাতে তোমার ভেজাল বাড়বে, তো তুমি এই ক্যাটাগরি করে দিও না, তুমি জাস্ট এটা লিখে দিবা। সি মানে হচ্ছে তোমার ক্যাপিটাল, ক্যাপিটাল, আর মানে রেভিনিউ মানে আয়, তারপর ই মানে এক্সপেন্সেস মানে ব্যয়, আর ডি মানে ড্রয়িং মানে উত্তোলন, উত্তোলন। ওকে, তো এই জিনিসটা তুমি লিখে দিলেই টিচাররা বুঝে যাবে, এগুলার ক্যাটাগরি করে আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, কারণ অনেক সময় তুমি আয় ব্যয় কোনটা হবে বা মূলধন কোনটা হবে বা উত্তোলন কোনটা হবে এটা তুমি ডিফাইন করতে নাই পারো, বাট তুমি যদি জানো যে এটা মালিকানা সত্ত্ব তো এটা লিখে দিবা। ওকে, আর মন্তব্যের মধ্যে তুমি যা করছো তাই লিখবা, কি করছো, মূলধন আনছো, মূলধন আনান, কি হয়েছে তোমার ভাড়া হিসেবে খরচ হয়েছে, ভাড়া খরচ, কি হয়েছে, আয় হয়েছে, সেবা আয়, ঠিক আছে। এখানে মেইনলি তোমার মূলধন আনান, খরচ অর্থাৎ আয় ব্যয় আসে, আয় বা ব্যয় আসে এবং মূলধন আসে নর্মালি তোমার মন্তব্যের ঘরে।
ঠিক আছে, এটা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই। তো দেখো জানুয়ারি 1 তারিখে আমার নগদ 40,000 টাকা আসছিল এবং খুচরা যন্ত্রাংশ 10,000 টাকা আসছিল। ঠিক আছে, তো ক্রেডিট কোনটা ছিল? মূলধন হিসাব ক্রেডিট ছিল। তো আগের ইয়াতে যে জাবেদাতে যে আমরা ম্যাথ করছিলাম বা আগের জাবেদাতে যে সলভ করছিলাম, ওই ডেবিট ক্রেডিট ধরে ধরে প্রত্যেকটা তারিখের বসায় দিবা। ওকে, তো 1 জানুয়ারি তারিখের লেনদেন শেষ, এগুলো টেনে দিবা, ক্লোজ করে প্রত্যেকটার ব্যালেন্স টারবা 40 40, 10 10, 50 50। ওকে, তো আমার 1 তারিখের লেনদেন এন্ট্রি করা শেষ। এখন আমরা জানুয়ারি 2 তারিখের লেনদেন এন্ট্রি করব। তো জানুয়ারি 2 তারিখে কি ছিল? আচ্ছা, জানুয়ারি 2 তারিখে ভাড়া হিসাব ডেবিট ছিল, নগদান হিসাব ক্রেডিট ছিল। আচ্ছা, তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট ছিল, এই যে দেখো 4,000 টাকা ক্রেডিট হয়েছে, আর ভাড়া যেহেতু ব্যয়, এই যে ভাড়া হিসাব ক্রেডিট হয়েছে। তো 4,000 এখান থেকে বাদ যাবে, মালিকানা সত্ত্ব থেকে 4,000 নগদ থেকে বাদ যাবে। টান দিবা, টান দিয়ে ক্লোজ করে দিবা। 40 থেকে 4 গেলে কত থাকে? 36। বাকিগুলো বসায় দিবা, এখানে 10 আছে 10 বসায় দিবা, এখানে 50 আছে 50 বসায় দিবা। ঠিক আছে, এখানে 4,000 যেহেতু বাদ গেছে, তো নর্মালি যদি মালিকানা সত্ত্ব তুমি একটা ইয়াতে করো, তাহলে কি করবা? এই 50,000 থেকে 4,000 সাথে সাথে বাদ দিয়ে দিবা। কত থাকতেছে? 46,000। ওই 46,000 এখানে বসায় দিবা, যদি তুমি এই 3টা এন্ট্রি না আনো, আলাদা করে না আনো। ঠিক আছে, তো মালিকানার সাথে কাজটা ওখানেই তোমার সাথে সাথে হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তুমি 10 তারিখের লেনদেনে কি ছিল ভাইয়া? চলো দেখে আসি। আচ্ছা, 10 তারিখের লেনদেনে যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে, প্রদেয় নোট হিসাব ক্রেডিট হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এই যে নগদান হিসাব ক্রেডিট কত হয়েছে 10 তারিখের লেনদেনে? 20,000 টাকা। যন্ত্রপাতি ডেবিট কত? 50,000 টাকা। ঠিক আছে, প্রদেয় নোট ক্রেডিট কত? 30,000 টাকা করে তুমি ক্লোজ করে দিলা। তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লোজিং এন্ট্রি আনবো। 36 থেকে 20 বাদ দিলে 16,000 থাকে। এখানে 50 ছিল 50 আনলা, 10 ছিল 10 টান দিয়ে এখানে আনলা, 30,000 ছিল 30,000 টান দিয়ে এখানে আনলা, 50 আনলা, এখানে -4,000 আনলা। ওকে, তারপর হচ্ছে 31 তারিখের লেনদেন। 31 তারিখের লেনদেনে কি ছিল? আচ্ছা, 31 তারিখের লেনদেন, আচ্ছা মোবাইলের সেবা বাবদ এর মাসে 24,000 টাকা পাওয়া গেল, তার মানে টাকা পাইছি, তার মানে নগদে আমার টাকাটা বাড়ছে এবং এটা একটা আয়। তার মানে 24,000, এখানে নগদান হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে জাবেদা। তাহলে তোমার এই যে নগদান হিসাব যেহেতু ডেবিট, নগদে আনলা 24,000, এবং এটা যেহেতু আয়, সেবা হিসাব ক্রেডিট, তাই এখানে 24,000 আয়ের ঘরে আনলা। আনার পরে প্রত্যেকটা তুমি ক্লোজিং এন্ট্রিটা আনলা। 16 আর 24 কত? 40 আসে, এখানে 50 50 টানলা, 10 10 টানলা, 30 আনলা, 50,000 আনলা, 24,000 আনলা, 4,000 আনলা। তারপর হচ্ছে তোমার প্রত্যেকটার তোমার টোটাল যোগফল বের করে ফেলবা। যোগফল বের করে সম্পদের কত, দায়ের কত, আর মালিকানা সত্ত্বের কত। দেখবা দায় ও মালিকানা সত্ত্ব যোগ করবা আর সম্পদটা যোগ করবা, দেখবা দুইটা সেম আসতেছে, এবং অবশ্যই ডাবল তোমার টান দিয়ে ক্লোজ করতে ভুলবা না। ওকে, তো এই ছিল হচ্ছে তোমার 3 নাম্বার কোশ্চেনের সলভ। এটা হচ্ছে মূলত তোমার লেনদেন এই চ্যাপ্টারটা থেকে আসছে। ওকে, এবং এটা খুবই ছোট ছোট ম্যাথ এবং টাইম কম লাগে। তো তোমাদের জন্য আরও টাইম কম লাগে, এই জন্য আমি বললাম যে তোমরা মূলধন, আয় এবং ব্যয় এটা লাগবে না, জাস্ট মালিকানা সত্ত্বে ঘরটুক হলে হবে। ওকে, তো 3 নাম্বার আমরা শেষ করলাম। এখন হচ্ছে 4 নাম্বার। তো এখানে দেখো 4 নাম্বারে কোন চ্যাপ্টার থেকে আসছে? অপচয়ের হার নির্ণয় করো প্রথম 4 বছরের জন্য অপচয় সারণী, অর্থাৎ এটা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারটা থেকে আসছে। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারটা থেকে আসছে। তো এখানে মূলত তোমার 2 পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হয়, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতি। এখন ক্রমহ্রাসমান হচ্ছে নর্মাল ক্রমহ্রাসমানজের আর দ্বিগুণ ক্রমহ্রাসমানজের, মূলত এইগুলো নিয়েই কোশ্চেন আসে। আর সেকেন্ড কোশ্চেনে নর্মালি তোমার অবচয় সারণী তৈরি করতে বলে, এটা ক্রমহ্রাসমানজের পদ্ধতি যদি হয় এখানে বলাই থাকে। এই যে দেখো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে, তার মানে এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আর যদি ক্রমহ্রাসমানজের পদ্ধতি বলা থাকে এখানে উল্লেখ করা থাকবে, দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতি থাকলে এখানে উল্লেখ করা থাকবে, তাই তোমার টেনশনের কারণ নেই।
তো ফার্স্টে বলা আছে অবচয়ের হার নির্ণয় করো, এখানে অবচয়ের হার নির্ণয়ের সূত্র আছে, ওটা আমরা ইউজ করব। অবচয় সারণী তৈরি করো এবং প্রথম 2 বছরের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করো, তার মানে খতিয়ান প্রস্তুত করতে বলছে। তো খতিয়ান হিসাবে এখানে তুমি টি ছক ইউজ করতে পারো বা চলমান জেড ছক ইউজ করতে পারো। তো আমি প্রেফার করব তোমরা চলমান জেড ছক ইউজ করো, এটা মূলত ইজিয়ার টি ছকের থেকে। ওকে, টি ছকে একটু টাইম কনজিউম করে। তো এখানে বলা আছে যে 2019 সালে 1 জানুয়ারি থেকে 6 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছে, ক্রয় মূল্য 6 লাখ টাকা, আয়ুষ্কাল বলা আছে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। তো এখানে বলা আছে যে প্রতি বছরের 31শে ডিসেম্বর তারিখে হিসাব শেষ হয়। ওকে, খুবই ছোট ছোট ম্যাথ। দেখো ফার্স্ট অবচয়ের হার নির্ণয় করতে বলছে। তো অবচয়ের হার নির্ণয়ের সূত্র কি ভাইয়া? অবচয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100% দিবা এবং ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। তো যেটা আসবে ওটা হচ্ছে অবচয়ের পার্সেন্টেজ, তো এটা হচ্ছে অবচয়ের হার। তো আনুমানিক আয়ুষ্কাল কত ছিল? 10 বছর, এবং 100% বা 10% আসে, এটা হচ্ছে তোমার অবচয়ের হার। তো এটা আলাদা করে বোঝানোর কিছু নাই, খুব ইজি। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ অন করি। আচ্ছা, তো বলছে যে প্রথম 4 বছরের অবচয় সারণী প্রস্তুত করো। তো এখানে তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ছকটা বছর তো দেওয়াই আছে, ফার্স্টেরটা 2019, তার মানে পরেরগুলো তুমি সিরিয়াল ওয়াইজ বসায় দিবা। ফার্স্ট বছরেরটা আছে 6 লাখ টাকা ক্রয় মূল্য, ঠিক আছে। অবচয় যোগ্য মূল্য, অবচয়ের হার, অবচয় যোগ্য মূল্য, অবচয়ের হার, তারপর হচ্ছে অবচয়ের পরিমাণ, পুঞ্জীভূত অবচয় এবং সম্পন্ন পুস্তক মূল্য। এই হচ্ছে মূলত তোমার ছক। তো প্রথমে আমার ক্রয় মূল্য কত ছিল? 6 লাখ টাকা, 6 লাখ টাকা, এবং অবচয় যোগ্য মূল্য কত? অর্থাৎ 6 লাখ থেকে তোমার ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা থাকে ওইটাই হচ্ছে অবচয় যোগ্য মূল্য। তো এই যে 6 লাখ থেকে 60,000 বাদ দিলা, কত থাকে? 5,40,000 টাকা। এই যে 5,40,000। তো অবচয় যোগ্য মূল্য এবং ক্রয় মূল্য সবগুলো সেম থাকবে। তো এটা তোমরা লিখে ফেলবা টোটাল অবচয়ের হার। এখন জাস্ট প্রথম বছর থেকে শুরু করো। 5,40,000-এর 10% কত? 54,000 টাকায় 54,000 টাকা দিলা, এখানে 54,000 দিলা। তো সমাপনী পুস্তক মূল্য কি? যে 6 লাখ থেকে এখানে তোমার অবচয়ের পরিমাণটা, এটা তোমার বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে তোমার সমাপনী পুস্তক মূল্য। তো সমাপনী পুস্তক মূল্য কত? 5,46,000 টাকা, 5,46,000 টাকা। ওকে, তাহলে তোমার সম্পন্ন পুস্তক মূল্য বের হলো। তো সবগুলোর এইভাবে তুমি সেম দেখো, অবচয়ের পরিমাণ সবগুলো সেম আছে। আর পুঞ্জীবিত অবচয়টা কি? পুঞ্জীবিত অবচয় যা যোগ করে দিছে, এই 54 যোগ হয়েছে, 1,08,000 হয়েছে, 1,08,000-এর সাথে 54 যোগ হয়েছে, 1,62,000 হয়েছে, 1,62,000-এর সাথে 54 যোগ হয়েছে, 2,16,000 হয়েছে। দ্যাটস ইট। আর প্রত্যেকটা জাস্ট তুমি ইয়ার থেকে, অচয়যোগ্য মূল্য থেকে তোমার হচ্ছে ইয়াটা হচ্ছে পরিমাণটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে। যেটা থাকবে ওটাই হচ্ছে তোমার সমাপনী পুস্তক মূল্য। ওকে, তো এই হচ্ছে তোমার মোটামুটি ম্যাথ। ওকে, তো এখানে বলা হয়েছে যে তোমার গ নাম্বারে বলা হয়েছে যে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করে। এখানে টি ছক দেওয়া আছে, তুমি চাইলে চলমান জেড ছকেও করতে পারো। তো এখানে মূলত আমরা যে তোমার এখানে তোমার সারণী প্রস্তুত করছিলাম ওইখান থেকে আনছে যে দেখো অবচয় হিসাব তোমার ডেবিট কত টাকা এবং ক্রেডিট কত টাকা। তো আমরা জানি অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আর যখন ক্লোজ করতে যাব তখন আয় সারাংশ ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট হয়। ক্লোজের টাইমে আয় সারাংশ ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট হয়। তো একবার ডেবিট হবে, একবার ক্রেডিট হবে। ডেবিট 54, ক্রেডিট 54, কোনটার বিপরীতে? পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিনের বিপরীতে, আর হচ্ছে তোমার আয় সারাংশের বিপরীতে। ওকে, তো এটা গেল অবচয় হিসাব। আবার 2020 সালেও সেম অ্যামাউন্ট, কোনো চেঞ্জ হবে না। পুঞ্জীভূত অবচয় হিসাবটা তোমার কি হবে? 2019 সালে হচ্ছে তোমার ব্যালেন্স সিডি অর্থাৎ জমাতিরিক্ত কত আছে? 54,000 টাকা, ঠিক আছে। আর হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব যেহেতু ডেবিট হয়, তো অবচয় হিসাব ডেবিটের বিপরীতে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো এটা 54,000 টাকা আনলাম। তারপরে 2020 সাল সেম ব্যালেন্স সিডি আসবে, আর হচ্ছে তোমার জানুয়ারি 1 তারিখের ব্যালেন্স বিডি। কারণ হচ্ছে এই যে 2019 সালের ব্যালেন্স সিডিটা, এটাই পরবর্তী বছরের ব্যালেন্স বিডি হিসাবে যোগ হবে। এই যে ব্যালেন্স বিডি হিসাবে যোগ হলো। তারপর অবচয় হিসাব আনলাম, টোটাল 1,08,000 টাকা হলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার তোমার ব্যালেন্স পরবর্তী বছরের ব্যালেন্স বিডি। ওকে, তো 1,08,000 টাকা। তো এই ছিল মূলত তোমার খতিয়ান
তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তো এইবার আমরা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন সলভ করব। তো 5 নাম্বার কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে যে সমন্বয় দাখিলা দেখাও, কার্যপত্র প্রস্তুত করো। তো এখানে মূলত তোমার কার্যপত্র ওই চ্যাপ্টারটা থেকে আসছে, সমন্বয় দাখিলা দেখাতে বলা হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ বিমা খরচের পরিমাণ কত এটা জানতে বলা হয়েছে। এখানে দেখো তোমার একটা ছক দেওয়া আছে, অনুপার্জিত সেবায় আছে, প্রদেয় নোট আছে, প্রদেয় নোটের মধ্যে পার্সেন্টেজ আছে, ঠিক আছে, মূলধন আছে, অগ্রিম বিমা আছে এবং কিছু সমন্বয় দেওয়া আছে যে 1 এপ্রিল হতে 2 বছরের জন্য। আচ্ছা, তো সমন্বয় করার আগে আমি একটা কথা বলি যে এখানে যেহেতু বলা হয়েছে সমন্বয় দাখিলা দাও, তার মানে সমন্বয়ের উপর দাখিলাটা দিতে বলা হয়েছে, অর্থাৎ যে জিনিসটা করা হয়নি ওই জিনিসটার একটা কারেকশন দিতে বলা হয়েছে। ওকে, তো আমরা ওই কারেকশনটাই দিব। 1 এপ্রিল হতে 2 বছরের জন্য বিমা খরচ প্রদত্ত হয়েছে, তার মানে অগ্রিম বিমা খরচ। সুদ বকেয়া রয়েছে, সুদ বকেয়া 20,000 টাকা অর্জিত হয়েছে, ঠিক আছে, অর্জিত যেহেতু হয়েছে এবং অনুপার্জিত আয় আছে এখানে। তারপর হচ্ছে সেবায় প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি 10,000 টাকা, তার মানে এটা প্রাপ্য সাথে যোগ হবে। তাহলে এখানে বলা হয়েছে মেয়াদ উত্তীর্ণ বিমা খরচের পরিমাণ কত, ঠিক আছে। তো মেয়াদ উত্তীর্ণ বিমা খরচের পরিমাণ নির্ণয় করি, চলো। তো এখানে দেখো মেয়াদ উত্তীর্ণ বিমা খরচ কীভাবে নির্ণয় করবা, 36,000 টাকা ছিল, বিমা খরচ কত ছিল, 36,000 টাকা ছিল। এখানে তোমার হাফ কেন করা হয়েছে, কারণ এটা 2 বছরের বিমা খরচ প্রদত্ত করা হয়েছে, আমরা কয়েক বছরের ধরবো, 1 বছরের, এই জন্য আমরা হাফ দিয়ে গুণ দিছি। ওকে, হাফ দিয়ে গুণ দিছি। আর যেহেতু তোমার মেয়াদ উত্তীর্ণ বিমা খরচ 1 মাসের তোমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এই জন্য তোমার 1/12 দিব, ঠিক আছে, যেহেতু 12 মাস এবং তোমার এই যে 1 এপ্রিল হতে 2 বছরের জন্য বিমা খরচ প্রদত্ত হয়েছে, যেহেতু 1 এপ্রিল এর কথাটা উল্লেখ আছে, তার মানে 1 মাসের জন্য তোমার মেয়াদ উত্তীর্ণ বিমাটা কাউন্ট করতে হবে, এই জন্য 1/12 হয়েছে। ওকে, অর্থাৎ যেহেতু 12 মাস আছে, 12 মাসের মধ্যে জাস্ট একটা মাস 1 এপ্রিল হতে, আর এটা ক্লোজ হয়েছে কত তারিখে, 30 এপ্রিল, তার মানে একটা মাসের জন্য। ওকে, একটা মাসেরটা আমরা কাউন্ট করব। তাহলে তোমার হাফ কেন গুণ হয়েছে ভাই, বুঝতে পারছো? হাফ গুণ হয়েছে তোমার যেহেতু 2 বছরের জন্য, এবং 1/12 কেন গুণ হয়েছে, কারণ এটা একটা মাসেরটা কাউন্ট হয়েছে, 1 এপ্রিল থেকে 30 এপ্রিল। তো 1/12 গুণ করে তোমার টোটাল 1500 টাকা আছে, এটাই হচ্ছে তোমার মেয়াদ উত্তীর্ণ বিমা খরচের পরিমাণ। তো আশা করি বুঝতে পেরেছো এই ক নাম্বারটা। এখন খ নাম্বারে চলো কি বলা আছে দেখি। খ নাম্বারে বলা হয়েছে যে সমন্বয় দাখিলা দাও। আচ্ছা, তো সমন্বয় দাখিলা দেব সমন্বয়ের উপরে। তো মূলত কি করা উচিত ছিল ওইটা আমরা দিব। হ্যাঁ, তো ফার্স্টে দেখো এপ্রিলের 30 তারিখের যে ইয়াটা কি করা হয়েছে, যে বিমা খরচ হিসাব, ঠিক আছে, ওই যে বিমা খরচ হিসাব আমরা সমন্বয় করছি, যে বিমা খরচ হিসাব ডেবিট এবং অগ্রিম বিমা খরচ হিসাব ক্রেডিট। তো এখানে ওই যে 1,500 টাকা বের করছিলাম না ক নাম্বারে, ওইটাই আর কি, এই যে ক নাম্বারে 1,500 বের করছিলাম, এই অ্যামাউন্টটাই আসছে বিমা খরচের পরিমাণ, মেয়াদ উত্তীর্ণ বিমা খরচের পরিমাণ। তো এটাই হচ্ছে সমন্বয়, মানে সমন্বয় যে কাজটুকু করছি ওইটুকুই আমরা আনবো। মেয়াদ উত্তীর্ণ বিমা খরচ সমন্বয় করা হলো 1,500 টাকা, 1,500 টাকা। আচ্ছা, তো 2 নাম্বার সমন্বয়টি কি ছিল, সমন্বয়টি ছিল যে প্রদেয় নোটের উপর 1 মাসের সুদ বকেয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে 2টা এন্ট্রি আসবে, একটা হচ্ছে সুদ হিসাব আর একটা হচ্ছে বকেয়া সুদ হিসাব, ঠিক আছে। তো সুদ যেহেতু তোমার আয়ের বকেয়া দায় ক্রেডিট দিকে যায়, তাই এটা সুদ বকেয়া যেটা ওটা ক্রেডিট দিকে যাবে। তো চলো, এই যে প্রদেয় নোটের সুদ হিসাব তোমার ডেবিট হয়েছে 1,000 টাকা, এবং প্রদেয় নোটের বকেয়া সুদ হিসাব এটা ক্রেডিট করা হয়েছে, এটা 1,000 টাকা। এই যে প্রদেয় নোটের বকেয়া সুদ সমন্বয় করা হলো। ওকে, তেমনিভাবে তোমার 3 নাম্বার সমন্বয় কি বলা হচ্ছিল, যে তোমার অর্জিত হয়েছে এত টাকা। তো অর্জিত টাকাটা তোমার অনুপার্জিত সেবার অর্জিত অংশটা তোমার সমন্বয় করতে হবে। তো এটার এন্ট্রি কি, তোমার অনুপার্জিত সেবায় হিসাব ডেবিট আর নর্মাল সেবায় হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে সমন্বয় যখন তুমি সমন্বয় দাখিলা প্রদান করবা, নর্মালি যেটা হওয়ার কথা তার উল্টাটা হবে।
দেখো নর্মালি কিন্তু অগ্রিম বীমা কিন্তু সম্পদ, এটা ডেবিট হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটা ক্রেডিট হয়েছে, খরচটা ডেবিট হয়েছে। তেমনিভাবে নর্মালি বকেয়া সুদ, ঠিক আছে, এটা তোমার ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু এটা ক্রেডিট হয়েছে। এমনিভাবে আয়টা, অনুপার্জিত সেবা আয়, এটা তোমার ক্রেডিট হয়েছে, ঠিক আছে। তারপরে 4 নম্বর দাখিলা দেখি। 4 নম্বর দাখিলা কি বলা আছে? সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি, তার মানে হচ্ছে বিল করা হয়নি, এটা বাকি আছে। তো প্রাপ্য হিসাব, তো যেহেতু বিল করা হয়নি তার মানে এটা আমি পাবো, টাকাটা আমি পাবো, তাই প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে। আর সেবা আয়, ঠিক আছে, সেবা আয়টা ক্রেডিট হয়েছে, যেহেতু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো ধারে সেবা প্রদান হিসাবভুক্ত করা হলো। তো এখানে মেইনলি তোমার সমন্বয় দাখিলার মানে সমন্বয়ের উপর তোমার দাখিলা দিতে বলা হয়েছে। তো সমন্বয়ের এন্ট্রি ধরে ধরে কোনটা কি হবে, কোনটা ডেবিট হবে ক্রেডিট হবে, এটা তোমরা ডিসাইড করে ফেলবা, ঠিক আছে। টোটাল যে যোগফলটা আছে ওটা হচ্ছে টোটাল জাবেদার যোগফল দিয়ে তোমরা ডাবল লাইন দিয়ে ক্লোজ করে দিবা। তো এই গেল তোমার সমন্বয় দাখিলা। তারপর হচ্ছে 10 বার বিশিষ্ট কার্যপত্র। এটা হয়তো বা তোমার দেখে মাথাটা ঘুরে যেতে পারে, বাট ইটস টু ইজি। দেখো টু ইজি কীভাবে, তোমার 4টা ঘর তোমার মনেই রাখা লাগবে না, এই 4টা ঘর তোমার কোশ্চেনেই দেওয়া আছে। প্রথমে কি ক্রমিক নং, এটা তো বুঝতেছোই, হিসাব শিরোনাম এটা দেওয়া লাগে সব জায়গায়, এটা তোমার মনে রাখার কিছু নাই। রেওয়ামিল দেওয়াই আছে, সমন্বয় দেওয়াই আছে। তারপরে রেওয়ামিলের পর সমন্বয় করে কি করবা, সমন্বিত রেওয়ামিল করবা না, ওই যে সমন্বয় দাখিলা দিলা, এটার জন্য সমন্বিত রেওয়ামিল নামে একটা ঘর আসবে, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট থাকবে। তারপর 2টা বিবরণী আসবে এখানে, আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। এই যে আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। সো ইটস টু ইজি, ওকে। তো প্রথমে আমরা কি হিসাব ছিল যে অগ্রিম বীমা, কোনটা ছিল? অগ্রিম বীমা, এই যে অগ্রিম বীমা, এটা নিলা। অগ্রিম বীমা কি ডেবিট, রেওয়ামিলে ডেবিট দিকে আসে। তারপরে অগ্রিম বীমার একটা সমন্বয় এন্ট্রি আছে, দেখো 1,500 টাকা। এখানে কই অগ্রিম বীমা আছে? এই যে অগ্রিম বীমা এসে তোমার 1,500 টাকা ক্রেডিট আছে। তো এখানে তুমি সমন্বয়, যেহেতু এখানে ক্রেডিট লিখছো, বসাবা। তো তোমার কাজ হবে যখন তুমি সমন্বয় দাখিলা প্রস্তুত করে ফেলবা, আগে কোশ্চেন দেখবা, কোশ্চেনের সাথে তোমার তো খাতায় সমন্বয় দাখিলা করা থাকবে, কোশ্চেনের সাথে খাতা দেখবা, ঠিক আছে। যখন একটা একটা করে এন্ট্রি তুমি লিপিবদ্ধ করবা, আগে কোশ্চেনের রেওয়ামিল দেখবা, ওখান থেকে এন্ট্রি নিয়ে বসায় তোমার খাতার সাথে মিলায় তুমি ম্যাথ করবা, ঠিক আছে। কোশ্চেন থেকে তুমি নিলা অগ্রিম বীমা হিসাব, তারপরে দেখবা যে সমন্বয় দাখিলায় কি করছো, অগ্রিম বীমা কয়টা আছে, ঠিক আছে, একটাই অগ্রিম বীমা আছে। তো নাও চলো, এই যে একটা অগ্রিম বীমা ক্রেডিট আছে, তার মানে 36,000 থেকে 1,500 বাদ দিলে কত থাকে? 34,500 থাকে ডেবিটে। তো এটা হচ্ছে সমন্বিত রেওয়ামিলে আনলাম, আমি সমন্বিত রেওয়ামিলে আনলাম 34,500। তারপরে যেহেতু অগ্রিম বীমা একটা চলতি সম্পদ, তাই এটা তোমার আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট ঘরে যাবে, ডেবিট ঘরে বসায় দিলা। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা এন্ট্রি আমরা লিপিবদ্ধ করবো। তারপর হচ্ছে স্থায়ী সম্পদ কত ছিল? 2,80,000 টাকা ডেবিট রেওয়ামিলে ছিল। সমন্বিত, যেহেতু এখানে কোনো সমন্বয় নাই স্থায়ী সম্পদে, তাই এটা সমন্বিত রেওয়ামিলে আসবে 2,80,000, আর হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে আসবে 2,80,000, ওকে। তারপরে 12% প্রদেয় নোট, এখানে প্রদেয় নোট তোমার রেওয়ামিলে কতটুক ছিল? 1 লাখ টাকা ছিল। এটা যেহেতু তোমার কোনো সমন্বয় নাই, তাই ডিরেক্ট সমন্বিত রেওয়ামিলে 1 লাখ আসবে। আর প্রদেয় নোট যেহেতু তোমার চলতি দায়, তাই এখানে তোমার ডিরেক্ট আর্থিক অবস্থার বিবরণীতে 1 লাখ টাকা আসবে, ওকে। আচ্ছা, তারপরে অনুপার্জিত সেবা আয়। তো অনুপার্জিত সেবায় তো ক্রেডিট হয়, আমরা সবসময় জানি, ঠিক আছে। যে আয়টা উপার্জন করা হয়নি বা অনুপার্জিত রয়েছে সেটা হচ্ছে অনুপার্জিত সেবা আয়, এটা সবসময় ক্রেডিট, আর এটা হচ্ছে দায়। তাহলে এটা 42,000। তো এখানে আবার সমন্বয়ের এন্ট্রি আছে 20,000 টাকা। তো কোত্থেকে 20,000 আসলো চলো দেখি। এই যে 20,000, এখানে দেখো অনুপার্জিত সেবায় আছে, ডেবিট আছে 20,000। তো এইটাই ওখানে আনছি, সমন্বয় আনছি, এই যে 20,000 আনলাম। তো ক্রেডিট 42,000, ডেবিট 20,000। তো সমন্বিত রেওয়ামিলে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে ক্রেডিট পাশে কত থাকতেছে? 22,000 টাকা থাকতেছে। আর আর্থিক অবস্থার বিবরণী তো এটা 22,000 টাকা থাকতেছে ক্রেডিটে, যেহেতু এটা একটা দায়, ওকে। তারপরে সেবায় যেহেতু কোনো তোমার আচ্ছা, সেবায়ের একটা সমন্বয় আছে, সেবায় হচ্ছে তোমার ক্রেডিট, যেহেতু তোমার এটা আয় তাই ক্রেডিট, এখানে রেওয়ামিলে দেওয়াই আছে সেবায়। তো
তো এখানে একটা সমন্বয় এন্ট্রি আছে 30,000 টাকা, এটাও ক্রেডিট। 74 সাথে 30 যোগ করলে কত হবে? সমন্বিতরা মিলে 1,04,000, 1,04,000 আয় বিবরণীতে যাবে। ঠিক আছে, আয় বিবরণীর ক্রেডিটে যাবে। সেবা আয়। মূলধন, মূলধন হচ্ছে তোমার 1,00,000 টাকা ক্রেডিটে আছে। এখানে সমন্বিতরা মিলে যেহেতু সমন্বয়ের এন্ট্রি নেই 1,00,000 টাকা দিলাম। আর মূলধন আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে, তাই এটা 1,00,000 টাকা ক্রেডিট হবে। ওকে, আর্থিক অবস্থার বিবরণীতে তোমার দুইটা সেকশন, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। তো দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়, সম্পদ সমূহ ডেবিট হয়। তো দায় মালিকানা সত্ত্ব যেহেতু ক্রেডিট, তাই এখানে ক্রেডিটে বসছে 1,00,000 টাকা। আচ্ছা, তো এটা যোগ করে দিছে, তুমি চাইলে একদম লাস্টেও ইয়া করতে পারো, সমস্যা নাই। তো এই পর্যন্ত ছিল হচ্ছে তোমার রেয়া মিলের এন্ট্রিগুলো, এই জন্য এখানে ক্লোজ করে দিছে। তো এরপরেরগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে সমন্বয়ের দাখিলা বা সমন্বয়ের এন্ট্রিগুলো। সমন্বয় কী ছিল? বিমা খরচ ছিল। বিমা খরচ এখানে দেখো, সমন্বয়গুলো কিন্তু ডিরেক্ট এখানে আসছে, এখানে রেয়া মিলে নাই, রেয়া মিলে কিছু নাই। কারণ এখন পর্যন্ত আগ পর্যন্ত হচ্ছে আমরা রেয়া মিলের এন্ট্রিগুলা লিপিবদ্ধ করছিলাম, আর এখানে হচ্ছে তোমার সমন্বয়ের এন্ট্রিগুলো লিপিবদ্ধ করতেছি। তো বিমা খরচ তোমার সমন্বয় ডেবিট আছে 1,500 টাকা, সমন্বিত রেয়া মিলে নিব। বিমা খরচ আয় বিবরণীতে যেহেতু একটা পরিচালন খরচ, তা আয় বিবরণীতেও তোমার ডেবিট হবে। তারপর হচ্ছে প্রদেয় নোটের সুদ খরচ। প্রদেয় নোটের সুদ খরচ কি? তোমার 1,500 টাকা। সেমভাবে সমন্বিত রেয়া মিলে তোমার ডেবিটে 1,000 টাকা হবে, 1,000 টাকা হবে, সরি, বিমা খরচ 1,500, প্রদেয় নোটের সুদ খরচ 1,000, হ্যাঁ দুঃখিত, 1,000 হবে। তো এই দুইটাই হচ্ছে তোমার ডেবিট, তারপর হচ্ছে আয় বিবরণীতে চলে যাবে। তেমনিভাবে প্রদেয় নোটের বকেয়া সুদ, এগুলো আর কি তুমি দেখে দেখে বসাবা, যে সমন্বয়ে দাখিলা করছো না, ওটা দেখে দেখে বসাবা। কিসে ছিল? ক্রেডিটে ছিল। ক্রেডিট থেকে আবার ক্রেডিটে নেওয়া সমন্বিত রেয়া মিলে, তারপরে কই যাচ্ছে? আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাচ্ছে 1,000 টাকা। প্রদেয় নোটের বকেয়া সুদ যেহেতু দায়, এজন্য এটা ক্রেডিট দিকে যায়। প্রাপ্য হিসাব যেহেতু ডেবিট, আর এটা যেহেতু সম্পদ, সমন্বিতরা মিলে 10,000 আনলা, আর এটা যেহেতু সম্পদ, চলতি সম্পদ, তাই তোমার আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট ঘরে চলে যাবে। তারপরে তোমার নিট মুনাফা, এটা একদম তুমি নিবা, আয় বিবরণীতে একবার নিট মুনাফা আসে ডেবিটে, আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিটে তোমার মূলধনের সাথে নিট মুনাফাটা যোগ হয়। তাই এটা দিলা, দিয়ে তোমার টোটালটা যোগ করে দিবা। ঠিক আছে, যোগ করে দিয়ে প্রত্যেকটা ডাবল লাইন করে তুমি ক্লোজিং লাইন টেনে দিবা। তো এই ছিল হচ্ছে তোমার 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা 6 নম্বর থেকে সলভ করব।